আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আলহামদুলিল্লাহ একটা ভালো খবর হচ্ছে যে আপনারা জানেন যে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগের যেই ৬ জন নেতাকর্মীর হাতে আমাদের সুরমা এলাকার এক নবদম্পতি সম্ভবত তারা আপনার ওইখানে বেড়াতে গিয়ে রাতের বেলায় তাদেরকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে যে ধর্ষণ কাণ্ড ঘটেছে, সেইখানের ৬ আসামির মধ্যে ২ আসামি আজকে অলরেডি আলহামদুলিল্লাহ গ্রেপ্তার হয়েছে। আর মামলার যিনি প্রধান আসামি, ১ নম্বর আসামি সাইফুর রহমান যিনি, তাকে সহ আর মামলার যে চতুর্থ আসামি অর্জুন লস্কর, আপনার এই দুইজনকে আজকে আপনার পুলিশ গ্রেপ্তার করেছে। তবে এই দুইজন আপনার ভিন্ন জায়গা দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে পালানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছিল। আমরা প্রথমত ধন্যবাদ দিতে চাই আমাদের পুলিশ ভাইদেরকে। বিভিন্ন সময় অনেক সমালোচনা করলেও যেটা ভালো কাজ করে সেটা সম্পর্কে আমরা প্রশংসা করতে চাই। অসংখ্য ধন্যবাদ। তো আর এর মাঝখানে আবার আপনার যে আমাদের গৃহবধূ যেই বোনটি আছেন, তিনি আপনার আজকে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ নম্বর সম্ভবত ম্যাজিস্ট্রেট নীলা খালমের কাছে ২২ ধারায় তিনি আপনার এই ধর্ষণ সম্পর্কে একটা জবানবন্দি দিয়েছেন। তো সেখানে তিনি ঘটনার বিস্তারিত জানিয়েছেন যে আসলে কেন বা কিভাবে এই ঘটনাটা হয়েছে। আমরা পরবর্তী ভিডিওতে সেই বিষয়টা আপডেট করব, কারণ এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এখানে আমরা সেই আসামিদেরকে গ্রেপ্তারের যে বিষয়টা সেটা আপনাদের সামনে আজকে নিয়ে আসছি। তো মামলার ১ নম্বর আসামি সাইফুর রহমান, সে আপনার ছাতকের সুনামগঞ্জ জেলার ছাতক থানা সম্ভবত, আমি অবশ্য ছাতকে ছিলাম, ছাতকের খেয়াঘাট এলাকা দিয়ে সে বাংলাদেশ ছেড়ে ভারতে যাবার জন্য টোটালি আয়োজন করেছিল স্থানীয় কিছু মানুষদের সহযোগিতায়। তো পরবর্তীতে ছাতক থানার সম্ভবত আমাদের যে পুলিশ অফিসার হাবিবুর রহমান, ওনার নেতৃত্বে একদল পুলিশ তাকে ভারত যাওয়ার সময় সম্ভবত সীমান্তের কাছাকাছি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তো গ্রেপ্তার করার পরে আপনার তার রোমে একটা অভিযান চালায়। গতকালকে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই ধর্ষণের পরে আমাদের সিলেটের পুলিশ কমিশনারের নির্দেশে পুলিশের একটা তদন্ত দল কিন্তু ওই ছাত্রাবাসের বিভিন্ন রুমে তারা তল্লাশি চালায়। তো সাইফুর রহমানের নামে কিন্তু ইতিমধ্যে শুধু এই ধর্ষণ মামলা না, আরও একটা মামলা দায়ের করেছে আপনার সম্ভবত শাহপরান থানার একজন দারোগা মিল্টন সর্দার সম্ভবত ওনার নাম, তিনি একজন এসআই। এই মামলাটা দেওয়ার কারণ হচ্ছে যে সাইফুর রহমানেরা যখন এই ঘটনা ঘটাইয়া পালাই গেছিল রোমের মধ্যে, আপনার পুলিশ অভিযান চালিয়ে একটা পাইপ গান, তারপর হচ্ছে আপনার রামদা, তারপর হচ্ছে ছুরি, তারপর হচ্ছে রড, এরকম নানান ধরনের দেশীয় অস্ত্রের একটা মোটামুটি ভান্ডারই পাওয়া যায় ওইখানে। তো সেই মামলা অস্ত্রগুলার এগেইনস্টে এই সাইফুর রহমানের বিরুদ্ধে শাহপরান থানায় কিন্তু একটা মামলা দায়ের করা হয়েছে। তো পরবর্তী সময় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সম্ভবত আগামীকালকে থেকে ওদেরকে রিমান্ডে নেওয়া হবে। আরও ৪ জন আসামি পলাতক আছে এই কারণে। আর যে অর্জুন লস্কর, যেই ছেলেটা আপনার অ্যারেস্ট হয়েছে, সে হয়েছে সিলেটের হবিগঞ্জ এলাকার মনতলা সম্ভবত আপনার মাধবপুর উপজেলার মনতলা এলাকা থেকে তাকে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ তাকে আসলে গ্রেপ্তার করেছে। তো এই দুজন গ্রেপ্তারের পরে আরও ৪ জন এখনও অ্যারেস্টের বাকি আছে। এর মাঝখানে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ২ ধর্ষক, একজনের নাম হচ্ছে যে রবিউল, আরেকজনের নাম হচ্ছে যে আপনার মাসুম, এই দুজনের অবস্থান এখনও আসলে আপনার নির্ণয় করা যায়নি। তবে আমরা বিশ্বাস করি যেহেতু এই ২ জন অ্যারেস্ট হয়েছে, বাকিরা অটোমেটিক অ্যারেস্ট হয়ে যাবে। ধন্যবাদ অবশ্যই আমাদের পুলিশ প্রশাসনকে, কিন্তু শাস্তির বিষয়টা প্রথমে তো পুলিশের মতো কাজ করবে, তাদেরকে রিমান্ডে নিবে। আর মেইন যে মোটিভটা কী ছিল, এখানে একটা জিনিস আপনি যদি একটু ঠান্ডা মাথায় ভাবেন, আমার কাছে একটা জিনিস আবার বুঝে আসে না আর কি, যে ঘটনাটা কি কোনো পূর্ব শত্রুতামূলক। কারণ বাংলাদেশে আসলে অনেক জায়গায় অনেক মানুষ ঘুরতে যাচ্ছে, বা এটা সিনেমাতে আমরা দেখি যে মন চাইলো রাস্তায় একটা মেয়ে পছন্দ হইলো, যাইয়া ধরেন আমরা ৫-১০ জনে ধইরা জোর করে তুলে নিয়ে আমরা চলে গেলাম, তাই না? ওইখানে আর বাংলা ছবির মতন কাহিনী বা হিন্দি ছবির মতন। কিন্তু বাংলাদেশকে আসলেই এতটা স্পয়েলড হয়ে গেছে যে যেইখানে একটা স্বামী স্ত্রী একটা গাড়ি নিয়ে ঘুরতে গেল, মন চাইলো আমরা একটা আরেকজনের বউ সুন্দর লাগলো তারে তুলে নিয়ে চলে গেলাম, নাকি এই ঘটনাটার পিছনে আরও কোনো কারণ আছে, সেটা কিন্তু বের হওয়াটা এখানে জরুরি। যে এর আগে কি এই এলাকাতে অন্য কেউ ঘুরতে গেলে এরকম ধর্ষণ হয়েছে কিনা, বা তাদের সাথে এই আমাদের বোনের বা এই ভাইটার, যে ভাইটা আসছে, পূর্ব শত্রুতা আছে কিনা। এখানে কিন্তু একটু কিন্তু আসে, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনার কাছে এটা ক্লিয়ার হবে। কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশে এখনও এতটা নেগেটিভ হয় নাই যে এমন কোনো সিচুয়েশন যে আমার চাইলো মন চাইলো তুলে নিয়ে গেলাম। আর যদি সত্যি সত্যি হয় তাহলে এই ৬ জনকে শুধু ক্রস ফায়ার না, ক্রস ফায়ারের আগে এদেরকে এতটাই কঠিন শাস্তি দিতে হবে যেন বাংলাদেশে এই ৬ জনের মতো যদি আর একজনও থাকে, তাদের জন্য যাতে একটা মেসেজ চলে যায়।
কালকে আমার বোন নিরাপদ থাকবে না, আপনি নিরাপদ থাকবেন না, আমাদের স্ত্রীরা নিরাপদ থাকবে না। বাংলাদেশ একটা মুসলমান দেশ। এইখানে এখন পর্যন্ত ক্ষমতাসীন দলগুলা, বিরোধী দলগুলা, জাতীয় সংসদ থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন ক্যাডারগুলা, এখানে নারীদের একটা ক্ষমতায়ন আছে। এগুলা খুবই নেগেটিভ মেসেজ। ছাত্রলীগ করে, ছাত্র দল করে, ছাত্র শিবির করে, ডাজন্ট ফ্যাক্ট। এই ধরনের হিংস্র হায়েনা যেই দলের ভিতরেই থাকুক, এদেরকে আসলে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। তবে ঘটনার পিছনের ঘটনাটা কি, সেইটা একটু আমার মনে হয় যে তদন্ত করে বের করা দরকার। নিশ্চয়ই আসামিরা রিমান্ডে নেওয়ার পরে হয়তো এখান থেকে নতুন তথ্য আসবে। কারণ আমরা যখন, আপনার খেয়াল আছে, নয়নবন রিফাত মিন্নির ঘটনা দেখছিলাম, প্রথমে একটা ভাবছি, পরেও দেখছি পুরো ঘটনাই উল্টা। তো এটা হচ্ছে একটা। আর ছাত্রলীগের পক্ষ থেকে আমরা আশা করব, যারা ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আপনাদের কমিটিগুলার আপনারা খবর নাই। যেমন এই যে দেখা গেছে যে এই যে সাইফুর তারা যেই ছাত্রলীগ কমিটির সভাপতি, কেউ এখানে, আবার মাসুম যে মুক্তিযুদ্ধ মঞ্চ কমিটির সভাপতি, কমিটিগুলাই নাই। আবার যারা কমিটি বানাইছে তারাই মেইন কমিটি থেকে বহিষ্কৃত। এখন কোনো একটা অকারেন্স ঘটার পরে যখন এই ধরনের বর্ণনা আসে যে আমাদের তো এখানে কমিটি নাই, তারপর হচ্ছে আমরা কমিটি দেই নাই, এটা ওরা নিজেরা, ভাই নিজেরা তো করে নাই। স্থানীয় যিনি যুব ক্রীড়া সম্পাদক আছেন সিলেটের, সম্ভবত রঞ্জিত সরকার, তিনি এখন মোবাইল ধরছেন না, বা অনেকে আমি দেখছি অলরেডি দায়সারা বক্তব্য দেওয়া শুরু করছেন। সেটা তো হয় কি, মানুষ যেটা আপনার নিজের চোখে দেখে বোঝে, আপনি যদি আর ভিন্ন কোনো কথা বলেন, তাহলে আপনার সম্পর্কে মানুষের নেগেটিভ আইডিয়া হয়, দল সম্পর্কে নেগেটিভ আইডিয়া হয়। আমি আবারও বলি, ছাত্রলীগ মানে এই ধরনের কলঙ্কিত অধ্যায় না। তবে হ্যাঁ, ছাত্রলীগের ভিতরে ইদানিং অছাত্রদের সংখ্যাটা বেশি হওয়ায়, আর কোনো ক্রাইটেরিয়া না থাকায়, মামু খালু চাচার জোরে যার যেমনে আছে টাকা পয়সা খিলাইয়া কমিটিগুলোতে ঢোকার কারণে আজকে ছাত্রলীগ, যুবলীগ বা এই যে দলগুলো আছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় আজকে বদনামের শিকার হয়েছে। সময় এসেছে এগুলাকে আপনার বাছাবাছি করার, এদেরকে এখান থেকে সমূলে উৎপাত করার। আর আর যাবার আগে আমি সিলেট এমসি কলেজের যে ছাত্রলীগ কমিটি আছে, লিখিত ও লিখিত যেভাবে আছে, আমি প্রথমত তাদেরকে ধন্যবাদ দিতে চাই। ছাত্রলীগের আইডিওলজির জায়গাটা এটা হওয়া দরকার। অপরাধী যদি আমার ঘরের ভিতরে হয়, এইসব পশুরা যদি আমার ঘরের ভিতরে থাকে, তাদের বিরুদ্ধে প্রটেস্ট করতে হবে। ছাত্রলীগের যে আন্দোলনটা ছিল, আমি প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদেরকে। আর পার্ট 2 হচ্ছে, এই আন্দোলন যেন এইখানে শেষ না হয়ে যায়। শুধু গ্রেপ্তার কিন্তু ধর্ষণের শাস্তি না, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিটা আদায় করার জন্য ছাত্রলীগকে মাঠে থাকতে হবে, এই পুরা টিমকে। এই 6 ধর্ষকের শাস্তির বিষয়টা নিশ্চিত করবেন আপনারা। পুরো সিলেট জুড়ে আন্দোলন করতে হবে। ভার্সিটি লেভেলে আপনারা এই আন্দোলনটাকে নেতৃত্ব দিবেন, যেন মানুষ এটা বলতে পারে যে না, দলের ভিতরে 2-1টা খারাপ লোক থাকতেই পারে, কিন্তু ছাত্রলীগের সব নেতাকর্মী খারাপ না। গ্রেপ্তার মানেই যে বিষয়টা শেষ হয়ে গেল তা না, তাই না? সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য বাংলাদেশের সকল ছাত্রলীগ কর্মীরা যার যার জায়গা থেকে প্রতিবাদ করবেন, ভার্সিটি লেভেলে আন্দোলন করবেন, রাজপথে আন্দোলন করবেন, যেন এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটা আদায় করে আনতে হবে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।